তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এর আগের দিন আমরা পি পি ব্লকের বিভিন্ন মৌল সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা গ্রুপ 15, যেটা এই গ্রুপ 15 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই গ্রুপ 15-এর মধ্যে কারা কারা পড়ে, এদের পরিবারটাকে কি পরিবার বলে আমরা জানি, তো এটা নিয়ে আমরা আজকে একটা ডিসকাশন করব। তো দেখো, সবার আগে আমি কি করব, এই গ্রুপ 15 যে মৌলগুলো আছে তাদেরকে আমি লিখে ফেলবো। তো প্রথমেই আসে এই গ্রুপ 15-এর নাম বললে প্রথমেই যার নাম আসে তার নাম হচ্ছে নাইট্রোজেন, এন। তারপরে যার নাম আসে তার নাম হচ্ছে গিয়ে ফসফরাস, পি। তারপরে যার নাম আসে তার নাম হচ্ছে গিয়ে আর্সেনিক, এএস। তারপরে যার নাম আসে তার নাম হচ্ছে অ্যান্টিমনি, এসবি। তারপরে যার নাম আসে তার নাম হচ্ছে বিসমাথ, বিসমাথ, বিআই। ওকে, তো এই যে গ্রুপ 15-এর যে মৌলগুলো আছে এগুলোকে একত্রে কি বলা হয় বলো দেখিনি? এইগুলোকে একত্রে নাইট্রোজেন পরিবারের মৌল বলা হয়। তো এদেরকে নাইট্রোজেন পরিবার বলা হয়। কি পরিবার বলা হয়? নাইট্রোজেন পরিবার। তো এই নাইট্রোজেন পরিবারকে একত্রে একত্রে এদেরকে আরও বলা হয়, কি বলা হয় এদেরকে? তো এই নাইট্রোজেন পরিবারকে আবার একত্রে কি বলা হয়? নিকটোজেন বলা হয়। কি বলা হয়? নিকটোজেন। এর ইংলিশ টার্মটা কীরকম? PNICTOGEN। তো নিকটোজেন। আর কি বলা হয় এদেরকে? এর মানে মৌলগুলিকে এটাও বলা হয় যে নিকটাইড। কি বলা হয়? নিকটাইড। নিকটাইড এর বানানটা কীরকম? এটা। তো এগুলা হচ্ছে গিয়ে সব গ্রিক শব্দ। কি শব্দ এগুলা? গ্রিক শব্দ। কি বলা হয় এগুলাকে? এগুলা সব গ্রিক শব্দ থেকে এসছে এই নামগুলো। তো এই গ্রিক শব্দে এদের মিনিংস কী বা এর অর্থ কী? এই শব্দগুলির অর্থ হলো গিয়ে সেফোকেশন, মানে হচ্ছে শ্বাসরুদ্ধ অবস্থা। কি বলা হয়? এগুলো হচ্ছে গ্রিক শব্দে যে গ্রিক যে অর্থ তাকে সেটা হচ্ছে গিয়ে কি? বাংলাতে বলা হবে কি? শ্বাসরুদ্ধ অবস্থা। শ্বাসরুদ্ধ অবস্থা। তো প্রথমে আমরা জানলাম কি গ্রুপ 15-এ কোন মৌলগুলো আছে তাদের পরিবারকে নাইট্রোজেন পরিবার বলা হয়। তো এই নাইট্রোজেন পরিবারকে আবার কি বলা হয়? নিকটোজেন বলা হয় আর নেকটাইড বলা হয়, যেটা একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দের আমাদের বাংলা অর্থ কি? সাফোকেশন, মানে কি? শ্বাসরুদ্ধ অবস্থা। তো এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে এদের ইলেকট্রন কনফিগারেশন। তো এদের ইলেকট্রন কনফিগারেশন কী হবে? তো তার আগে আমি বলে দিই এদের অ্যাটমিক নাম্বার কি। এদের অ্যাটমিক নাম্বার আমি এর আগের দিন খুব ভালোভাবে ডিসকাশন করেছিলাম। সকলের পি ব্লকে যতজন অবস্থান করে গ্রুপ 15-এ, পি ব্লকের মধ্যে যতজন অবস্থান করে সবারই আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আরেকবার দেখে নিই। তো নাইট্রোজেনের কত অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 7। মানে কি অ্যাটমিক নাম্বারের বাংলা কি? পরমাণু ক্রমাঙ্ক। কি? পরমাণু ক্রমাঙ্ক। তো এই পরমাণু ক্রমাঙ্ক নাইট্রোজেনের হচ্ছে 7। তো ফসফরাসের কত? ফসফরাসের হচ্ছে গিয়ে 15। আর্সেনিকের কত? এই আর্সেনিকের হচ্ছে গিয়ে 33। আর অ্যান্টিমনি মানে এসবি এর কত? এসবি এর হচ্ছে গিয়ে 51। আর বিসমাথ মানে বিআই, তো বিআই এর কত? 83। তো এরপর আমরা কি জানবো? এদের ইলেকট্রন কনফিগারেশন, মানে যাকে বলা হয় ইলেকট্রনের বিন্যাস। তো এদের ইলেকট্রনের বিন্যাস আমি প্রথম ভিডিওতে আমরা ডিসকাশন করছিলাম কি যে এদের ইলেকট্রন বিন্যাসে কীরকম প্রকৃতির হয়? 1s2, np1, np2, np3 এই টাইপের হয়। তো এটা গ্রুপ 15। তো গ্রুপ 15-এর ক্ষেত্রে কি আসবে? ns2 আসবে। কি আসবে? হচ্ছে ns2 np3। মানে এদের পি যে কক্ষ, সেই পি কক্ষে মানে শেষ যে কক্ষ, সেই কক্ষে কটা থাকবে ইলেকট্রন? 3টে ইলেকট্রন থাকবে। তো 3টে ইলেকট্রন যদি আমরা লাস্ট দুটোকে ডিজিটকে লিখি, মানে দুটো কক্ষকে লিখি, তাহলে কীভাবে লিখবো? দেখো, এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কীভাবে লিখবো? নাইট্রোজেনের ক্ষেত্রে লিখব 2p3। এর ক্ষেত্রে কি লিখব? 3s2 3p3।
এর ক্ষেত্রে লিখব 4s2 4p3, এর ক্ষেত্রে লিখব 5s2 5p3, আর এর ক্ষেত্রে লিখব 6s2 6p3। তো এগুলা হচ্ছে এদের ইলেকট্রন কনফিগারেশন, মানে কি বলো, ইলেকট্রনের বিন্যাস। তো এই ইলেকট্রনের বিন্যাস যা আমরা জেনে ফেললাম। তো এই ইলেকট্রনের বিন্যাস জানার ফলে আমাদেরকে জানতে হবে কি, যে ইলেকট্রনের বিন্যাস জানলাম, তো এরপরে আমাদেরকে জানতে হবে এগুলাকে কোথায় পাওয়া যায়, মানে এদের প্রকৃতিতে উৎস সম্পর্কে আমাদের একটু ধারণা। তো এইগুলো যদিও পরীক্ষাতে আসবে না, তো তাও আমরা একটু ধারণা করে নিই। তো দেখো নাইট্রোজেন, এই নাইট্রোজেন আমরা কোথায় পাবো, এই নাইট্রোজেন আমরা কোথায় পাবো? তো এই নাইট্রোজেন উৎস, যাকে আমরা ইংরেজি টার্ম বলবো কি, সোর্স। তার মানে নাইট্রোজেনের সোর্স কোথায়? এটা বায়ুমণ্ডলে পাওয়া যায়। তো এটা বায়ুমণ্ডলে কত পার্সেন্ট পাওয়া যায়? একে বায়ুমণ্ডলে পাওয়া যায় 78% পাওয়া যায় বায়ুমণ্ডল থেকে। এছাড়াও পাওয়া যায় কোথায়? NaNO3-তে। একে আমরা কি নামে জানি? সল্টপিটার। এরপর আমরা পাবো কোথায় পাবো? KNO3 মানে কি? একে বলা হয় ইন্ডিয়ান সল্টপিটার। এই ইন্ডিয়ান সল্টপিটার আমি এটা নিয়ে একটু দেখাশোনা করলাম যে এটাকে ইন্ডিয়ান সল্টপিটার বলার কারণ কি। তো একে ইন্ডিয়ান সল্টপিটার বলার কারণ হচ্ছে একটাই, তো তোমরা জেনে রাখো, যদিও এটা কোনো ইম্পর্টেন্ট নয় তাও জেনে রাখাটা উচিত। তো ইন্ডিয়ান সল্টপিটার বলার কারণ হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তো এই পটাশিয়াম নাইট্রেট একে বলতে গেলে আমাদেরকে 300 সাল পুরনো অনেক ঘটনাকে টেনে আনতে হবে। তো কী হতো, আজ থেকে প্রায় 300 সাল আগে কী হতো, মানে এটা আমাদের ইন্ডিয়া থেকে রপ্তানি করা হতো। বাইরের দেশ কী করতো, এটা নিতে আসতো, মানে ইন্ডিয়া থেকে। তো এটা ইন্ডিয়া থেকে যেত, বাইরের লোক এসে ইন্ডিয়া থেকে নিয়ে যেত, তার জন্য একে ইন্ডিয়ান সল্টপিটার বলা হয়। আর এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে এটা গান পাউডার হিসেবে ব্যবহার করা হয়, মানে গান পাউডার তৈরি করতে এটা ব্যবহার করা হয়। এর নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তো এটা শর্ট কোশ্চেন বা কোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারে, কুইজ টুইজে বলতেই পারে যে গান পাউডার কোন মৌল থেকে হয় বা কিসের থেকে হয়, তো তখন তোমরা কি বলতে পারবে? পটাশিয়াম নাইট্রেট KNO3। তো এর নাম হচ্ছে ইন্ডিয়ান সল্টপিটার। তো মনে রাখবে তোমরা সকলে। এছাড়াও একে কোথায় কোথায় পাওয়া যায়? প্রোটিনে পাওয়া যায় নাইট্রোজেন। প্রোটিনে তো জানো প্রচুর প্রোটিনে নাইট্রোজেন থাকে। তো নিউক্লিক অ্যাসিডে থাকে। তো পরে আসবো আমরা কি, ফসফরাস। তো ফসফরাস কোথায় পাওয়া যায়? তো এটা বলতে গেলে একটা কথা বলতে হয়, ফসফরাস অত্যন্ত কী রকমের মৌল? সক্রিয় মৌল, যা বাতাসের সংস্পর্শে আসা মাত্র দ্রুত আগুন ধরে যায়। মানে ফসফরাসকে যদি বাতাসের সংস্পর্শে আনা হয় তো সেটা আগুন ধরে যেতে পারে, তার জন্য একে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া সম্ভব নয়। তো একে কোথায় পাওয়া যেতে পারে? বিভিন্ন জীবজন্তুর হাড়, দাঁত বা মাংসপেশি, মস্তিষ্কে যৌগরূপে পাওয়া যেতে পারে। এছাড়াও দুধ, ডিম, মাছ এগুলোতে পাওয়া যেতে পারে। এছাড়াও হচ্ছে ফসফেট, এটা হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে ফসফেট মানে শিলা, ফসফেট শিলা, যাকে ইংরেজিতে কী বলা হয়? রক। এর প্রধান উপাদান মানে ফসফেট শিলে এটা মানে অতীব পরিমাণে পাওয়া যায়। এরপর যাদের কথা বলবো তারা হচ্ছে গিয়ে আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমথ। তো AS, SB আর BI এদের প্রকৃতিতে প্রাচুর্য সেরকম একটা নয়, মানে এরা প্রকৃতিতে সেরকমভাবে পাওয়া যায় না। এদেরকে কিভাবে পাওয়া যেতে পারে? এদেরকে সালফাইড খনিজ রূপে পাওয়া যেতে পারে। কী রূপে পাওয়া যেতে পারে? সালফাইড খনিজ রূপে পাওয়া যেতে পারে। এছাড়াও একে প্রকৃতিতে এদের কোনো অতটা বিস্তার নেই, তো এদেরকে প্রকৃতিতে সেরকমভাবে খুঁজে পাওয়া সম্ভব নয়। তো আমরা এখানে উৎস সম্পর্কে একটা ন্যূনতম ধারণা পেলাম। তো এবারে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলবো। তো ফিজিক্যাল প্রপার্টির প্রথমে কি আসবে? প্রথমে আসবে অ্যাটমিক আর আয়নিক ব্যাসার্ধ, মানে যাকে আমরা বলবো পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ।
তো এই পারমাণবিক আর আয়নিক ব্যাসার্ধের মধ্যে যখনই আমরা তুলনা করতে যাবো তখনই কার সঙ্গে তুলনা করব, তার পার্শ্ববর্তী কিসের সঙ্গে বলো, গ্রুপের সঙ্গে। তো এটা গ্রুপ 15-এর কথা বলছি। তো গ্রুপ 15-এ আমাদের কে মৌলগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। তো এর পাশাপাশি আমাদেরকে জানতে হবে যে গ্রুপ 14 এগুলোতে কী কী আছে। তো গ্রুপ 14-এর কথা বলতে গেলে প্রথমেই আসবে কে বলো দিনি, প্রথমেই আসবে সি, তারপরে এসআই, তারপরে কি আসবে জিই, তারপরে কি আসবে এসএন, তারপরে কি আসবে পিবি। তো এদের আমরা যখনই এর ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব তখনই আমরা এর সঙ্গে তুলনা করব কার, গ্রুপ 14-এর। তো সেই কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই বলতে হবে যে গ্রুপ 15-এর মানে যে ব্যাসার্ধ, যে আয়নের যে ব্যাসার্ধ সেটা কিসের উপর ডিপেন্ড করে বা কীরকম হয়। তো গ্রুপ 15-এর যে মৌলগুলির পারমাণবিক বা আয়নিক ব্যাসার্ধ কী হয়, গ্রুপ 14-এর মৌলর থেকে অপেক্ষা অনেকটা আয়ন ব্যাসার্ধ কী হয়, কম হয়। তো এরপরে দেখো আমরা কি বললাম যে গ্রুপ 15-এর মৌলগুলির পারমাণবিক আর এবং আয়নীয় যে ব্যাসার্ধ সেটা কী হয়, গ্রুপ 14-এর থেকে কম হয়। কেন কম হয় দেখো, ভালো করে নোটিস করো। তো আমরা কি বললাম, দেখো এদিকে যখন যাচ্ছি আমরা কেন্দ্রের চার্জ বৃদ্ধি পাচ্ছে। ধরো এটা একটা কেন্দ্র, তো এখানে এটা নিউক্লিয়াস, তো এখানে ইলেকট্রন আছে। তো ইলেকট্রন এখানে যখন আমরা গ্রুপ 14-এর কথা বলছিলাম, যেখানে ধরো নাইট্রোজেনের ইলেকট্রনের নিউক্লিয়াস চার্জ কত 7, তো সেখানে যখন কার্বনের কথা বলছিলাম তখন কত ছিল, কার্বনের কথা যখন বলছিলাম তখন ছিল 6। তো এরখানে 6টা ছিল আর এর কাছে আসলো 7টা, এরখানে তখন আসলো। তো এখন এই 6টা যত স্পিডে একে আকর্ষণ করবে, তো এ তো তার থেকেও আরও স্পিডে আকর্ষণ করবে না, আরও জলদি। তো এর ফলে কী হবে, এ যতটা ছোট বা এর আয়তনটা যতটা ছোট হবে এর তুলনায় আরও ছোট হবে। তো এই জন্য এদের কি হয়, এদের ইলেকট্রন যে নতুন কক্ষে প্রবেশ করার পরে কি হয়, এদের মধ্যে মানে যে আকর্ষণ বলটা সেটা বৃদ্ধি পায়। এর ফলে কী হয়, কার্যকরী যে নিউক্লিয়াস চার্জ বৃদ্ধি পায়, মানে কার্যকরী নিউক্লিয়াস চার্জটা বৃদ্ধি পাওয়ার ফলে এদের তীব্রভাবে আকর্ষিত হয়, মানে তীব্রভাবে। এর ফলে কী হয়, এদের পারমাণবিক যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা কী হয়, হ্রাস পায়। এর ফলে এদের কি হয়, এর ফলে এর আয়তনে ছোট হয়। তো এর ফলে কি হয় দেখো, এদের যে ব্যাসার্ধ সেটা হ্রাস পাচ্ছে কার তুলনায়, গ্রুপ 15-এর মৌলের তুলনায়। তার জন্য আমরা বললাম কি, গ্রুপ 15-এর যে পারমাণবিক এবং আয়নিক যে ব্যাসার্ধ সেটা কি হয়, ব্যাসার্ধটা গ্রুপ 14-এর তুলনায় অপেক্ষিত কম হয়। কেন হলো তাহলে, এখানে যে পরিমাণ ছিল মানে কি বলবো ইলেকট্রন, তো ইলেকট্রন এই একই কক্ষেই তো এখানেও প্রবেশ করছে। তো প্রবেশ করার ফলে কি হচ্ছে, এখানে তো নিউক্লিয়াসের চার্জটা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে নিউক্লিয়াসের চার্জ যে পরিমাণ যে স্পিডে টানছিল এর তুলনায় তো এই কম স্পিডে টানবে না। তো এর ফলে কি হবে, এর আয়তনটা তুলনামূলকভাবে এর থেকে কম হবে, তার জন্য এটা হ্রাস পায়। তো এর ফলে আমরা পরের আলোচনা কি করব, এর পরের আলোচনা করব আমরা যে, তো এটা আমরা কিভাবে কথা বললাম, এটা আমরা রাইট টু লেফট সাইড অনুযায়ী কথা বললাম, কি হয় এটা হ্রাস পায়। কিন্তু এর ফলে কি হয়, এর ফলে পারমাণবিক আর আয়নীয় যে ব্যাসার্ধ সেটা যখন আমরা উপর থেকে নিচের দিকের কথা বলবো, মানে নাইট্রোজেন থেকে বিসমাথে অবস্থিত যে কথাটা বলবো, তখন এদের কি হয়, তখন এদের বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা এর আগের ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করছিলাম। কি, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে একটি করে নতুন কক্ষ যুক্ত হয়। তো এর ফলে নতুন কক্ষ এখানে কি ছিল, এখানে ছিল ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2 2p3। তো যখনই ফসফরাসের কাছকে গেলাম তখন দেখো 3s2 আর 3p3। তো এর ফলে কি হচ্ছে, এদের একটা করে কক্ষ যুক্ত হচ্ছে। এরপর কক্ষ যখনই যুক্ত হচ্ছে, যখনই বৃদ্ধি পাচ্ছে, তখনই তার আয়তনটা তো বৃদ্ধি পাবেই, তার ব্যাসার্ধটা তো বৃদ্ধি পাবেই। তাই নাইট্রোজেনের যে নাইট্রোজেনের ব্যাসার্ধের তুলনায়, তাহলে নাইট্রোজেনের যে ব্যাসার্ধের তুলনায় তার ফসফরাসের ব্যাসার্ধ কী হয়, বৃদ্ধি পাবে। কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা কি
আর্সেনিকের থেকে বিসমাথের বৃদ্ধি অপেক্ষাকৃত কম হয়। মানে আর্সেনিকের যেটা হয় মানে হচ্ছে সেই তুলনায় বিসমাথের হয় না। কেন হয় না? কারণ কার্যকরী নিউক্লিয় চার্জ কিছুটা বৃদ্ধি পায়, যা নতুন কক্ষক সংযুক্ত প্রভাবকে কিছুটা প্রশমিত করে। মানে নতুন কক্ষ সংযুক্তি যে প্রভাব সেটাকে কিছুটা কী করে, প্রশমিত করে। এরপর আয়নায়ন ব্যাসার্ধের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। বুঝতে পারলে তো? মানে কার্যকরী যে নিউক্লিয় চার্জ সেটা কি হয়, বৃদ্ধি পাচ্ছে। তো এটা গেল আমাদের কি, এটা গেল হচ্ছে পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়নায়ন এনথালপি। তো এরপরে আমরা কথা বলবো কি, আয়নায়ন এনথালপি। এই আয়নায়ন এনথালপি জিনিসটা কি? তো এই আয়নায়ন এনথালপি এক্ষেত্রেও সেম, আমরা দুটো ভাগে বলতে পারবো। একটা হলো কি লেফট টু রাইট, আর একটা কি উপর থেকে নিচের দিকে। তো এক্ষেত্রেও সেম, গ্রুপ 15 যে মৌল, মানে গ্রুপ 15 আমরা পড়ছি, তো গ্রুপ 15 সঙ্গে কার তুলনা করব, গ্রুপ 14 তুলনা করব। তো এই গ্রুপ 15 মৌলগুলির আয়নায়ন এনথালপি গ্রুপ 14 মৌলের অপেক্ষা বেশি হয়। তো বেশি হয় কেন হয়, সেই একই প্রসঙ্গ। কি হয়, গ্রুপ 14 ক্ষেত্রে যে পরমাণুর যে আকার মানে সাইজ, সেটা কি হয়, সাইজটা কি হচ্ছে বলো, গ্রুপ 14 যে পরমাণুর আকার থাকে গ্রুপ 15 সেটা কমে যায়। আকারটা কি হয়, পরমাণুর আকারটা হ্রাস পাচ্ছে, আর কার্যকরী যে নিউক্লিয় চার্জ সেটা বৃদ্ধি পাচ্ছে। মানে কি, নিউক্লিয়াস তার ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণের যে বল বা প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে ইলেকট্রনগুলি কেন্দ্র দ্বারা অপেক্ষাকৃত দৃঢ়ভাবে আকর্ষিত হচ্ছে। এরপরে গ্রুপ 15 যে মৌলগুলো আয়নায়ন এনথালপি গ্রুপ 14 থেকে বেশি হচ্ছে। চলো বুঝতে পারলে কি না বলো? তো কি বললাম, যে এখানে যে মানে নিউক্লিয়াস যে পরিমাণ 14 মানে গ্রুপ 14 ইলেকট্রনগুলোকে টানবে, তার থেকে অপেক্ষাকৃত বেশি বল দ্বারা আকর্ষণ করবে কে, গ্রুপ 15 মৌলগুলো। এর ফলে তাদের একেই তো পরমাণুর আকার ছোট হয়ে যাচ্ছে। এর ফলে যখনই তাদের যে কার্যকরী যে নিউক্লিয়াস চার্জ সেটা যখনই বৃদ্ধি পাচ্ছে, তখনই তাদের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাদের আয়নায়ন এনথালপি কমে যাচ্ছে। কাদের কমছে, গ্রুপ 14 কমে যাচ্ছে। আর কার বেড়ে যাচ্ছে, গ্রুপ 15 বেড়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রেও সেই একই, গ্রুপ 15 ক্ষেত্রে এই দিকে যেমন বৃদ্ধি পাচ্ছে, সেমভাবে যত আমরা নিচের দিকে যাব তত হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে বা কেন ডিক্রিজ করছে, এরপর কথা আসছে। এরপরে এতে কটা ইলেকট্রন থাকে, 3টে। তো এই পি অরবিটাল কখন তাকে স্টেবল বলবে বা কখন তাকে স্থিতিস্থাপক বলবে, কখন বলবে, যখন হলে সে তার 3টা যে কক্ষ থাকে, মানে পিওয়াই, পিএক্স, পিওয়াই আর পিজেড, এই পিএক্স, পিওয়াই আর পিজেডে যখন একটা করে অথবা দুটো করে কি থাকবে, ইলেকট্রন থাকবে। তো এক্ষেত্রে তুমি ভালো করে দেখো, এখানে P3 আছে, তার মানে এখানে অর্ধপূর্ণ। তো অর্ধপূর্ণ হয়ে গেলে এই নিজেকে স্টেবিলিটি বলবে। এটাই হচ্ছে গিয়ে এর অন্যতম কারণ আয়নায়ন এনথালপি বৃদ্ধি হওয়ার। তো এরপরে কি, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে কি হয়, এনথালপি ক্রমশ হ্রাস পায়। কারণ কি, পরমাণুর আকার কি হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। সে একই কথা, পরমাণুর আকার বৃদ্ধি পায় মানে কি, একটা করে সেল বা একটা করে কক্ষ যখনই বৃদ্ধি পাচ্ছে, তখনই তার কি হবে, আয়নায়ন এনথালপিটা হ্রাস পাচ্ছে, তার আকারে তখন বৃদ্ধি পাচ্ছে। তো এটা ছিল আমাদের কি, আয়নায়ন এনথালপি। এই আয়নায়ন এনথালপি এইটা ভালোভাবে মনে রাখবে। আয়নায়ন এনথালপি এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার সাথে বলেন, অ্যাটমিক সাইজের সাথে। আর এর সাথে কি হয়, নিউক্লিয়ার চার্জের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনেট হয়। কার সঙ্গে, নিউক্লিয়াসের চার্জের সঙ্গে।
এটা মনে রাখলেই হবে। তো নিউক্লিয়াসের চার্জের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনেট হয়, আর অ্যাটমিক সাইজের সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনেট হয়। তো এইটুকু জিনিসটা তোমাদের মনে রাখলে আয়নন এনথালপিতে কোনো রকম অসুবিধা হবে না। তো এর ফলে আমরা আসছি কিসে, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভিটি। তো ইলেকট্রোনেগেটিভিটি এর বাংলা কি, তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি দেখো, এর ফলে আমরা আসছি কি তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ গতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো এই ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি, এই ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা আমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো আমার কাছে ধরো এ একটা মৌল আছে আর বি একটা মৌল আছে, তারা একটা বন্ড দ্বারা যুক্ত আছে। তো এই বন্ডটা যখন ব্রেক করবে আর ইলেকট্রনটা এর কাছকে চলে আসবে, তখন এর মাথায় মাইনাস আর এর মাথায় প্লাস আসবে, এটা জানো। তো এই যার মাথায় মাইনাস আসছে তাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, আর যার মাথায় প্লাস আসছে তাকে বলে ইলেকট্রোপজিটিভ। তো একে বলা হচ্ছে কি ইলেকট্রোপজিটিভ, আর একে বলা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভ। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি নাইট্রোজেনের আর ফসফরাসের মধ্যে, মানে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে এই দুটা মানে গ্রুপ 15-এর মধ্যে এদের দুজনে ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি হয় গ্রুপ 15-এর মধ্যে। তো এছাড়াও পর্যায় সারণীর কথা বলতে গেলে FON, মানে সব ক্ষেত্রে বলতে গেলে কি হয়, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হয় 3.0। তো এগুলা কিসের জন্য হয়, এই ইলেকট্রোনেগেটিভিটি কিসের উপর ভিত্তি করে, ইলেকট্রোনেগেটিভিটিও সেম সাইজ যত ছোট হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, স্মল সাইজের জন্য হয়। আর কি হয়, আর অ্যাফেক্টিভ নিউক্লিয় চার্জ, মানে কি কার্যকরী নিউক্লিয় চার্জ যেটা, সেটার জন্য হয়। তো কার্যকরী নিউক্লিয় চার্জ আর হাই নাইট্রোজেনের সব থেকে বেশি হয়, তার জন্য এর ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ারটাও বেশি। তো এক্ষেত্রে কি হয়, গ্রুপ বরাবর নিচের দিকে নামলে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। গ্রুপ বরাবর নিচের দিকে নামলে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। কিসের জন্য, একেই তো তার সাইজে বাড়ছে, আর 2 নাম্বার কি তার যে কার্যকরী নিউক্লিয়ার চার্জ সেটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তো তার জন্য কি হচ্ছে, তার জন্য নিচের দিকে আমরা যত যাব তত ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে, মানে কি হবে, ডিক্রিজ করবে। তো বুঝতে পারলে কিনা বলো। তো এরপরে আমরা আসবো কি ধাতব চরিত্র বা মেটালিক ক্যারেক্টার। তো এই ধাতব চরিত্র জিনিসটা কি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তো আমরা টপিকটা অতটাও বিস্তারে আলোচনা করবো নি। তো যে ধাতব চরিত্র সেটা জিনিসটা কি দেখো, এই ধাতব চরিত্র বা মেটালিক ক্যারেক্টার। তো মেটালিক ক্যারেক্টার জিনিসটা কি, মেটালিক ক্যারেক্টার এক্ষেত্রে তো আমরা জানি নাইট্রোজেন কি, নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে গিয়ে অধাতু। আর এই ধাতব চরিত্র কার ক্ষেত্রে দেখাবে, ধাতুর ক্ষেত্রে দেখা যাবে। তো এরপরে যে মৌলগুলো আছে কি আর্সেনিক আর SB। তো এরা কি, এরা হচ্ছে ধাতু কল্প বা কি ধাতু কল্প। আর এরপরে কি আসছে, এর ফলে আসছে হচ্ছে গিয়ে প্রকৃত ধাতু বা মেটাল। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হয় কি দেখো, এক্ষেত্রে গ্রুপ 14-এর ক্ষেত্রে আর 15-এর সঙ্গে যদি আমি তুলনা করি ধাতব চরিত্রে কি হয়, গ্রুপ 14-এর মৌলগুলোর তুলনায় গ্রুপ 15-এর মৌলগুলো কম কি হয়, ধাতব চরিত্র বিশিষ্ট হয়। আর এছাড়াও এটা যদি আমি উপর থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, এদের ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। এর কারণ কি, ধাতব মানে ধাতুর একমাত্র বৈশিষ্ট্য কি ইলেকট্রন ত্যাগ করা।
তো ইলেকট্রন কখন ত্যাগ করবে? যখন তার নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কম হবে। তো যখনই আমরা সাইজে বৃদ্ধি পাবে, তো সাইজে বৃদ্ধি কখন পাবে? যখন আমরা উপর থেকে নিচের দিকে যাবো তখন সাইজ বৃদ্ধি পাবে। এর ফলে কি বাইরের যে কক্ষ, সেই কক্ষ থেকে খুব সুন্দরভাবে কী হবে, ইলেকট্রন বেরিয়ে যেতে পারবে। তুমি একবার চিন্তা করো, এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এখানে যদি ইলেকট্রন থাকে, আর একটা এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে যদি ইলেকট্রন থাকে, একে যে বল দ্বারা আকর্ষণ করবে, একে কি সেই বল দ্বারা আকর্ষণ করবে না? এর বলটা বেশি হবে, এর বলটা কম হবে। এর ফলে আমি একে যত তাড়াতাড়ি একে সরিয়ে দিতে পারবো, একে তার থেকে মানে একে সরাতে আমার তার থেকেও বেশি কষ্ট লাগবে। তো এর ফলে কি হবে? এর ফলে ধাতু কি করতে পারে? খুব সহজেই ইলেকট্রনকে বর্জন করতে পারে। তো ইলেকট্রন বর্জন করাই হচ্ছে একমাত্র ধাতুর কি প্রধান চরিত্র, মানে কি ক্যাটায়নে পরিণত হওয়া। ক্যাটায়নে মানে পরিণত হওয়ার যে প্রবণতা, সেটা কার মধ্যে দেখা যায়? মেটালিক বা ধাতুর মধ্যে দেখা যায়। এটাই হচ্ছে তার একমাত্র বৈশিষ্ট্য। এর ফলে কি হয়, পরমাণুর আকার যত বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, ততই কি হচ্ছে, তার মেটাল ধাতব যে চরিত্র সেটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে বিসমাথের ক্ষেত্রে একমাত্র প্রকৃত ধাতু যে খুব সহজে ইলেকট্রনকে বর্জন করে। তো এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যালোট্রপি। অ্যালোট্রপি মানে হচ্ছে বহুরূপতা। কি বললাম আমরা? অ্যালোট্রপি। একে আমরা বাংলাতে কি বলবো? বহুরূপতা। এই বহুরূপতা কথার অর্থ কি? এটা হলো কি, এটা কি বলবো, আলাদা আলাদা রূপ, মানে একটা মৌলেরই আলাদা আলাদা রূপকে আমরা কি বলবো? অ্যালোট্রপি বা বহুরূপতা। এই বহুরূপতা এদের কি হয়, ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হয়। মানে ফিজিক্যাল প্রপার্টি একই রকমের হয় না, কিন্তু এদের কেমিক্যাল যে বন্ডিং বা কম্পোজিশন সেগুলো সেম হয়। কেমিক্যাল কম্পোজিশনটা সেম হয়, কিন্তু ফিজিক্যাল প্রপার্টি সেগুলো আলাদা হয়। কিন্তু এরা কি হয়, একটা মৌলেরই বিভিন্ন রূপ হয়। যেমনভাবে ধরো আমি বলছি, আমিও মানুষ, তুমিও মানুষ। তো আমারও দুটো নাক, দুটো চোখ, দুটো হাত, দুটো পা আছে, তোমারও আছে, কিন্তু তোমার আর আমার মধ্যে কিছু বৈশিষ্ট্যটা আলাদা। কিন্তু আমাদের যে হাত পাগুলো তো সেম। এগুলো হচ্ছে ওদের কেমিক্যাল মানে যে কম্পোজিশন। আর এই ফিজিক্যাল যে প্রপার্টিটা হচ্ছে গিয়ে তোমার আর আমার মধ্যে যে ডিফারেন্স সেটা। তো এক্ষেত্রে যদি আমরা বলি কম্পোজিশন কীরকম হয়, দেখো নাইট্রোজেন, তোমরা তো জানো এটা গ্যাস ফেজে আমরা সাধারণত পেয়ে থাকি। তো এটা গ্যাস। তো এরপরে আমরা কী আসবো, ধরো পি ফসফরাস, এএস, এসবি, আর কি বিআই। তো এক্ষেত্রে কি হয়, দেখো এই ফসফরাস কীরকম দেখতে হয়? এটা হয় ইয়েলো, ব্ল্যাক, এটাও হয় ইয়েলো ব্ল্যাক, এটাও হয় ইয়েলো ব্ল্যাক। এছাড়াও এটাকে গ্রে আকারে পাওয়া যায়, আর এটাকে পাওয়া যায় রেড আকারে। আর আমরা এই ইয়েলো ফসফরাস মানে যে হলুদ যে ফসফরাস, সেটাকে আমরা হোয়াইট বা সাদা ফসফরাসও বলে থাকি। তো এটা সাদা আকারেও পাওয়া যায়। তাহলে এটা ছিল কি, এটা ছিল গ্রুপ 15-এর যে রূপভেদ, মানে এটাকে কি কি আকারে পাওয়া যায় সেটাই, মানে কি কি কালারে পাওয়া যায় সেটাই হচ্ছে এর বিস্তার। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তা আমরা এটা অতটা গভীরে যাচ্ছি না। তো এর ফলে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট। তো ফিজিক্যাল স্টেট, এই ফিজিক্যাল স্টেট জিনিসটা কি? তো দেখো ফিজিক্যাল স্টেটের কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে নাইট্রোজেন, ফসফরাস, এই যে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে যে বিসমাথ, এগুলো আমরা কী আকারে পাই প্রকৃতিতে বা নেচারে? এইটাকে আমরা নাইট্রোজেনটাকে কী আকারে পাই? গ্যাস আকারে পাই। আর কী আকারে পাই? দেখো এই বাকিগুলোকে আমরা কী আকারে পাই? সলিড আকারে পাই। তো এর ফলে ভালো করে নোটিস করো, নাইট্রোজেন সারাক্ষণ ডাইঅ্যাটমিক ফর্মে থাকতে বা এক্সিস্ট করতে খুব মানে ভালো, মানে N2। আর বাকিগুলোকে তুমি নোটিস করো, দেখো এরা কি হয়? টেট্রাঅ্যাটমিক হয়, মানে P4, AS4, SB4 আর BI4। তো এরা কি টেট্রাঅ্যাটমিক। তো এদের দেখো যে বন্ডিংটা কীরকম টাইপের হয়, এই যে N2 যে বন্ড সেটা কীরকম হয়? N ট্রিপল বন্ড N হয়। আর পি এর কীরকম হয়, মানে ফসফরাসের ক্ষেত্রে কীরকম হয়? দেখো ফসফরাসের ক্ষেত্রে যে বন্ডটা হয় সেটা হয় এরকম টাইপের, পি পি পি, এখানে একটা পি, এখানে একটা পি। এটা হচ্ছে গিয়ে কি ফসফরাসের বন্ড।
এটা কি বলা হয়, মাল্টিপল বন্ড বলা হয়। তো এই মাল্টিপল বন্ড বলার কারণ কি, মানে মাল্টিপল বন্ড, এই মাল্টিপল বন্ড কথাটার অর্থ কি, যারা আলাদা আলাদা মৌলের সঙ্গে বন্ড বানায়। তো দেখো ফসফরাসের সঙ্গে আর একটা ফসফরাসের বন্ড, মানে চারটা যে বন্ড তৈরি করেছে, ফর্ম করেছে, সেটা কার সঙ্গে করেছে, আলাদা আলাদা ফসফরাসের সঙ্গে করেছে। কিন্তু এখানে দেখো যে নাইট্রোজেন যে তিনটা বন্ড তৈরি হয়েছে, সেটা কার সাথে হয়েছে, একটা নাইট্রোজেনের সঙ্গেই হয়েছে। তো এর থেকে কি বলা যায়, এটা কি মাল্টিপল বন্ড বলা হয় এই ধরনের বন্ডকে। তো এই মাল্টিপল বন্ড সৃষ্টি হওয়ার কারণটা কি, তো এর প্রধান কারণ হলো যে নাইট্রোজেনের কাছে যে মানে কি বলবো, খালি কি থাকে না, খালি ডি অরবিটাল থাকে না, অরবিটাল থাকে না। আর কি ফসফরাসের ক্ষেত্রে কি আছে, খালি ডি অরবিটাল আছে। তো এর জন্য কি হয়, এ আলাদা আলাদা মৌলের সঙ্গে কি করতে পারে, বন্ডিং করতে পারে, কিন্তু নাইট্রোজেন সেটা পারে না। আর এছাড়াও কি, মানে এক্ষেত্রে কি দেখা যায়, ভ্যান ওয়াল ফোর্স দেখা যায়। ফসফরাসের ক্ষেত্রে কি দেখা যায়, একটা মানে ভ্যান ওয়াল যে ফোর্স, সেটা কি হয়, বেশি হয়। মানে কার তুলনায়, নাইট্রোজেনের তুলনায় কি হয়, ভ্যান ওয়াল ফোর্সটা বেশি হয়। এগুলো মনে রাখবে। এর ফলে আমাদের যে বাকি যে রইল ইন্ট্রোডাকশন ক্লাসের, সেটা হলো গিয়ে গ্রুপ 15-এর, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। তো এই মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট মানে এমপি আর বিপি। তো এই এমপি আর বিপি, এক্ষেত্রে ধরো মেল্টিং পয়েন্টে যদি আমরা কথা বলে থাকি, তো মেল্টিং পয়েন্টের কথা বলতে গেলে প্রথমে বলতে পারি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। তো এক্ষেত্রে জানো তো নাইট্রোজেন গ্যাস, এর কোনো মেল্টিং পয়েন্ট পাবো না। তো বাকিগুলো, তো এই বাকিগুলো কি হয়, যত নিচের দিকে যাব ততই কী হবে, ইনক্রিজ করবে। তো ইনক্রিজ করার কারণ কি, সাইজ, সব থেকে মূল এফেক্ট হচ্ছে সাইজ। সবগুলোর ক্ষেত্রে ভালো করে নোটিস করবে, সাইজে বৃদ্ধি পাচ্ছে, তার জন্য ইনক্রিজ করছে মেল্টিং পয়েন্ট। আর কি, আর হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। তো ভ্যান ডার ওয়াল ফোর্সটা কী হয়, ভ্যান ডার ওয়াল ফোর্সটা হচ্ছে গিয়ে যত নিচের দিকে যাব ততই হচ্ছে বৃদ্ধি পাবে। তো ভ্যান ডার ওয়াল ফোর্সও কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এর আর প্রধান কারণ। কিন্তু এই বিআই হচ্ছে গিয়ে এ হচ্ছে কী করে, মেটালিক বন্ড গঠন করে। কি করে, মেটালিক বন্ড। তো এর ফলে কি বলা যেতে পারে, এর ফলে বলা যেতে পারে কি, ফসফরাসের থেকে আর্সেনিকের কি মেল্টিং পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিসমাথের ক্ষেত্রে কী হচ্ছে, এর মেটালিক বন্ড গঠন করছে। মানে এটা তো আসলে কি, এটা তো ধাতু, তো এরা কি করে, ধাতুর মতন আচরণ করে। এর ফলে গলনাঙ্ক তুলনামূলকভাবে কী হচ্ছে, আলাদা হচ্ছে। তো এক্ষেত্রে কি বলা যায়, অ্যান্টিমনি আর বিসমাথের গলনাঙ্ক আর্সেনিকের অপেক্ষা অনেক কম হয়। কারণটা কি, কারণটা হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় জোড়ের প্রভাবে। মানে এসবি আর বিআইয়ের ক্ষেত্রে কি হয়, 5টির পরিবর্তে 3টি করে সমযোজী বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে। এই বন্ধন গঠন করে। এদের ক্ষেত্রে কি হয়, ক্রিয়াশীল আন্তঃআণবিক যে আকর্ষণ বলের মাত্রা কম হয়। তো আন্তঃআণবিক বল, আমি তো বললামই প্রথমে যে সাইজ এফেক্টটাই এক্ষেত্রে সময়, এর ফলে কী হয়, এই যে নিউক্লিয়াস তাদের আকর্ষণ বলটা কমে যায়, সাইজ এফেক্ট খুব ইম্পর্ট্যান্ট। তো এই জন্যই বলা হচ্ছে কি, এদের স্ফুটনাঙ্ক ক্রমশ এন থেকে বিয়েতে স্ফুটনাঙ্ক সবসময় বৃদ্ধি পাচ্ছে, মানে এই নিচের দিকে সবসময় কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তো স্টুডেন্ট যাদেরকে আমার এই টপিকের মানে ফিজিক্যাল প্রপার্টি বা প্রি ব্লকের প্রথম যে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, তা ভালো লেগে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এর পরবর্তী আবার ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর একটা তো শেয়ার তো করতেই পারো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও কেমিস্ট্রি খুব ভালোভাবে বুঝতে পারে। আমি খুব বেসিকতম মানে খুব নিম্নমান থেকে তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি, এবং পুরো উপর পর্যন্ত যাব তোমাদের, যাতে করে বিভিন্ন ধরনের এক্সামের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি না হয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই
ক্ষেত্রে তোমাদেরকে বলতে পারি বিভিন্ন যে তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারো, তো এক্ষেত্রে তোমাদের ম্যাথের যে ট্রিক্স সেগুলোর খুবই প্রয়োজন হয়, তারও ভিডিও আমি কিছু বানিয়েছি, তো নিচে ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখানে গিয়ে সেটা দেখতে পারো। আর অবশ্যই 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 দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এরপরে আমরা আরও খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো এই পি ব্লক মৌলের। তো কোথাও যাবে না, দেখা হচ্ছে কাল।